ইসলামিক অডিও বুক আয়োজিত অডিও লেকচার সিরিজ ইসলামের সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির একাদশ অধ্যায়ের আলোচনা। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। পতন। অটোমান সাম্রাজ্যের সংকট। ইসলামের ইতিহাস সবসময় যেন চক্রাকারে আবর্তিত হয়েছে। আরবের মরুভূমি থেকে ইসলামের উত্থান হওয়ার পর সপ্তম ও অষ্টম শতকে ইসলামী অনুশাসনের ভিত্তিতে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কিছু সাম্রাজ্য গড়ে ওঠে। নানা ধরনের আগ্রাসন ও আক্রমণের মুখে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে মুসলিম বিশ্ব রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। পরবর্তী সময়ে পঞ্চদশ ও ষষ্ঠদশ শতকে সাফাভি, অটোমান ও মুঘল সাম্রাজ্যের উত্থানের মধ্যে দিয়ে বিশ্বের মুসলিমেরা পুনরায় জেগে ওঠে। 1520 সালে তো অটোমানেরা মধ্য ইউরোপের ভিয়েনার দরগোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদিও তারা শহরটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি, কিন্তু তারা বরাবরই ইউরোপের শক্তিশালী সাম্রাজ্য হিসেবে বিবেচিত হতো। অটোমান সাম্রাজ্য দ্রুত সময়ের মধ্যে বিস্তৃত হয়, তারপর ধীরে ধীরে বিস্তারের গতি স্থিমিত হয়ে আসে। ক্রমশ এর পতন প্রক্রিয়াও শুরু হয়। এই প্রক্রিয়ার সূচনা হয় 1566 সালে সুলতান সুলাইমানের শাসন অবসান হওয়ার পর থেকে। তার মৃত্যুর সময় অটোমান ছিল ইউরোপের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য এবং পরবর্তী কয়েক দশকেও এই সাম্রাজ্যটি সেভাবেই টিকে ছিল। তবে এর মধ্যে বেশ কিছু বিষয় অটোমান শাসন ব্যবস্থাকে ভেতর থেকে ক্ষয় করতে শুরু করে। অটোমান সাম্রাজ্য যখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, ঠিক একই সময়ে পশ্চিমে ইউরোপীয় দেশগুলোর উত্থান ঘটছিল। বিশেষ করে ফ্রান্স ও ইংল্যান্ড এই সময় খুব উন্নতি করে। যেসব স্থানে অটোমানেরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল, সেই সব জায়গায় এই দুই পরাশক্তি তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে। অটোমান সাম্রাজ্যের পতনের অনেকগুলো কারণ ছিল। প্রথম যে কারণটি বলা যায় তা হলো অটোমানেরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে সক্ষম হচ্ছিল না। অটোমান সাম্রাজ্য তার প্রথম দিকে শত্রুদের সাথে একের পর এক জয় পেয়েছিল, কারণ প্রতিপক্ষের তুলনায় তাদের প্রযুক্তিগত অবস্থান অনেক অগ্রসর ও সংহত ছিল। তারাই প্রথম কনস্ট্যান্টিনোপল জয়ের ক্ষেত্রে কামান ব্যবহার করেন। পরবর্তীকালে অটোমানেরা সর্বপ্রথম বহনযোগ্য অস্ত্র উৎপাদন করে, যা পরবর্তীকালে রাইফেলের আকারে বিবর্তিত হয়। তবে অটোমানদের এইসব প্রযুক্তি হাতিয়ে নিতে ইউরোপের খুব একটা সময় লাগেনি। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানের মধ্যে যুদ্ধসুলভ মানসিকতা ছিল, কিন্তু যত দিন যায় সাম্রাজ্য যত বড় ও স্থিতিশীল হয়, ততই যেন সংগ্রামী মানসিকতা পরবর্তী অটোমান শাসকদের মধ্যে থেকে হারিয়ে যায়। জানিশারি সেনারা অতীতের যুদ্ধগুলোতে ঐতিহাসিক ভূমিকা পালন করলেও পরবর্তী সময়ে তারা দুর্নীতি ও আমলাতান্ত্রিক মানসিকতায় ডুবে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। অটোমান সাম্রাজ্য আকারের দিক দিয়ে বিশাল ও বিস্তৃত হয়ে পড়েছিল। প্রতি বছর সাম্রাজ্য টহল দেওয়ার উদ্দেশ্যে বসন্তকালে সেনারা বেরিয়ে যেত এবং সাম্রাজ্যের সব গুরুত্বপূর্ণ এলাকায় শরৎ আসার আগেই পৌঁছাতে চেষ্টা করত। বিশেষ করে তারা সাম্রাজ্যের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে আগে যেতে চেষ্টা করত, কারণ সেখানে তুলনামূলক আগে থেকেই শীত পড়ত। এর যথার্থ উদাহরণ হিসেবে ভিয়েনা অভিযানের কথা বলা যায়। 1529 সালে সুলতান সুলাইমানের সময় ভিয়েনা অবরোধ করার চেষ্টা করা হয়। তার সেনাবাহিনী গ্রীষ্মকালেই ইস্তাম্বুল ছেড়ে যায়। বলকান এলাকা পাড়ি দিয়ে শেষমেশ যখন ভিয়েনা পৌঁছায়, তখন সেপ্টেম্বর মাস এসে গেছে। ফলে ইস্তাম্বুলে ফেরত আসার আগে ভিয়েনা অবরোধ করার জন্য সুলাইমানের হাতে মাত্র কয়েক সপ্তাহ ছিল, যা মোটেও যথেষ্ট নয়। এই সীমাবদ্ধতার কারণে অটোমান সেনারা হাঙ্গেরির পর আর অগ্রসর হতে পারেনি। ফলে জার্মান ভাষাভাষী মধ্য ইউরোপের কোথাও তাদের স্থায়ী আসন গড়া সম্ভব হয়নি। 1683 সালে অটোমানেরা আরও একবার ভিয়েনা জয় করার চেষ্টা করেছিল, কিন্তু সেবারেও ব্যর্থ হয়। 1699 সালে কার্লুইৎজে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে অটোমান সেনাদের সক্ষমতার সীমাবদ্ধতাই প্রমাণিত হয়। তার আগে প্রায় 14 বছর ইউরোপীয় বাহিনীর সাথে অটোমানদের সংঘাত ও যুদ্ধ চলে। যুদ্ধের এক পর্যায়ে অটোমানেরা চুক্তির মাধ্যমে তাদের অধীনে থাকা অনেকখানি জমি ছেড়ে দিতে বাধ্য হয়। অটোমানদের ইতিহাসে এই ধরনের ঘটনা এবারেই প্রথম ঘটে। সুলতান সুলাইমানের নেতৃত্বে 1500 শতকে অটোমানেরা হাঙ্গেরি জয় করেছিল, কিন্তু 1699 সালে এসে সেই হাঙ্গেরিকে অটোমানেরা অস্ট্রিয়ান আর ট্রান্সসালভেনিয়ানদের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। অন্যদিকে ইউক্রেনের কিছু অংশ নিয়ে হয় পোল্যান্ড, সেই সাথে ভেনিস, দক্ষিণ গ্রিসে থাকা অটোমানদের ভূখণ্ড এবং বলকানে আড্রিয়াটিক উপকূল এলাকাও ছেড়ে দিতে হয়। এমনকি পরবর্তী সময়ের অটোমান শাসক চুক্তি করে তার সাম্রাজ্যে বসবাসরত খ্রিস্টানদের বিশেষ স্বীকৃতি ও নিরাপত্তা দিতে বাধ্য হয়। যদিও শুরু থেকে অটোমান শাসকেরা ইসলামী শরিয়তের আলোকে খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী নাগরিকের অধিকার নিশ্চিত করেছিল। সে যাই হোক,
এসব চুক্তির মাধ্যমে মূলত বাইরের থেকে চাপ প্রয়োগ করে অটোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠা করা হলো। পরবর্তী সময়ে 17 এবং 18 শতকে ইউরোপীয় রাষ্ট্রগুলো আবারও একই কৌশল গ্রহণ করে, অটোমান শাসককে দফায় দফায় দুর্বল করে দেয়। ফলে অটোমান সাম্রাজ্য ক্রমান্বয়ে তার চূড়ান্ত পতনের দিকে অগ্রসর হতে থাকে। সামরিক অভিযানে অটোমানদের ক্ষমতা কমে যায়। সাম্রাজ্যের অন্যান্য খাতেও ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়, কারণ কাঠামোগতভাবে অটোমানেরা একটি সামরিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। সামরিক অভিযান করে জয়লাভ করত বলে এই সাম্রাজ্যে সম্পদ ও জনশক্তির বৃদ্ধি পেয়েছিল। আবার এর উপর ভর করে সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল। 13 শতক থেকে শুরু করে 15 শতক পর্যন্ত অটোমান সাম্রাজ্যের এই সামরিক কার্যক্রম থেকে অর্থনৈতিক ও সামাজিক খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছিল। কিন্তু যখন এই ধরনের অভিযান ও বিজয়যাত্রা থেমে গেল, তখন অর্থনীতিকে সচল রাখার জন্য ভিন্ন উপায় অবলম্বন করতে হলো। কিন্তু সামরিক অভিযানের মধ্যে দিয়ে সাম্রাজ্যের যে অর্থনৈতিক কাঠামো দাঁড়িয়েছিল, হঠাৎ করে তার অভ্যন্তরীণ নীতিগুলোতে এমন পরিবর্তন সামাল দেওয়া খুব একটা সহজ ছিল না। তারপরেও বিষয়টা হয়তো সামাল দেওয়া যেত যদি সেই মানের নেতৃত্ব থাকতো। কিন্তু অটোমানদের প্রথম দিকের তুলনায় পরবর্তী সময়ের নেতৃত্বেও ব্যাপক দুর্বলতা দেখা দেয়। উসমান যখন অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, তখন থেকে শুরু করে মধ্য পঞ্চদশ শতাব্দীতে সুলতান সুলাইমানের সোনালী যুগ পর্যন্ত এই সুলতানেরাই অটোমান শাসনের মূল নিয়ন্ত্রক ছিল। সুলতানরাই সরাসরি যুদ্ধের ময়দান থেকে সৈন্যদের নেতৃত্ব দিতেন, উজির সহ মন্ত্রীদের মাধ্যমে প্রশাসন পরিচালনা করতেন, অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্কও সরাসরি নিয়ন্ত্রণ করতেন। সর্বোপরি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে ইসলামকে হেফাজত করার চেষ্টা করতেন। সুলতান সুলাইমানের ইন্তেকালের পর শাসন কার্যক্রমে অনেক পরিবর্তন আসে। পরবর্তী সুলতানেরা আর এত সব কাজে সম্পৃক্ত হতেন না। পরিবর্তনটা শুরু হয় সুলতান সুলাইমানের ছেলে দ্বিতীয় সেলিমের হাত ধরেই। পরবর্তী সময়ের সুলতানেরা মূলত প্রাসাদের ভেতরে বিলাসিতায় মত্ত থাকতেই ভালোবাসতেন। সাম্রাজ্য পরিচালনা নিয়ে তাদের তেমন একটা আগ্রহ ছিল না। পূর্ববর্তী সুলতানেরা সরাসরি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে সেনাদের অনুপ্রাণিত করতে বলেই সেনারা উজ্জীবিত হয়েছিল। ফলে অটোমান সেনারা একসময় আনাতোলিয়া থেকে বলকান জয় করেছিল। কিন্তু 1500 শতকের শেষ দিক থেকে অটোমান সুলতানেরা যুদ্ধের ময়দানে যাওয়া বন্ধ করে দেন। তারা বিভিন্ন সেনাপতিকে দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে নিজেরা ইস্তাম্বুলের প্রাসাদে আরামে আয়েশে মত্ত থাকত। সুলতান প্রথম আহমদ 1603 থেকে 1617 সালে সালতানাতের উত্তরাধিকারী নির্ধারণের একটি প্রক্রিয়াকে সর্বপ্রথম চূড়ান্ত করেন। এর আগে প্রায় 300 বছর সিংহাসনের কর্তৃত্ব নিয়ে শাহজাদাদের মধ্যে যে লড়াই ও প্রতিহিংসার সংঘাত চলত, সুলতান আহমদের নেয়া এই সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান হয়। এর আগে সুলতানেরা তাদের ভাইদের বাঁচিয়ে রাখতেন না, পরে না আবার তারা সিংহাসনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই ধারাটির সূচনা হয়েছিল দ্বিতীয় বায়েজিদের সময় থেকে। তবে সুলতান আহমদের এই সিদ্ধান্তের পর থেকে শাহজাদাদের আর হত্যা করা হতো না, কিন্তু তাদের অন্য সবার থেকে বিচ্ছিন্ন করে প্রাসাদের হারেমে বন্দি করে রাখা হতো। একজন সুলতান মারা গেলে শীর্ষ কর্মকর্তারা সেই হারেমে গিয়ে সবচেয়ে বয়স্ক যে শাহজাদাকে পেতেন তাকেই এনে সিংহাসনে বসাতেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত এইসব শাহজাদারা অনেক বয়সে এসে প্রথম আলোর মুখ দেখতেন, মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেতেন। দীর্ঘদিন একটি রুমে বদ্ধ থাকায় তাদের মেধা ও মননের উপর নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ত। আর যেহেতু তাদের প্রশাসন চালানোর কোনো অভিজ্ঞতা থাকতো না, তাই হঠাৎ করে সিংহাসনে বসে তারা এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতেন। সুলতানদের এই ধরনের দুর্বলতার কারণে সাম্রাজ্য চালানোর দায়িত্বটি ধীরে ধীরে উজির সহ অন্যান্য কর্মকর্তাদের হাতে চলে যায়। তারাই পেছন থেকে সব কলকাঠি নাড়তে শুরু করে। 1600 থেকে 1700 সালের মধ্যে অটোমান সাম্রাজ্যের ভাগ্য আর সুলতানদের দক্ষতার উপর নির্ভরশীল থাকেনি, বরং সামগ্রিকভাবে গোটা সাম্রাজ্যের অগ্রগতি বা অবনতির পুরোটাই উজিরদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। সুলতান আহমদের শাহজাদাদের বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়ার পেছনে হয়তো নিয়ত ভালো ছিল। সম্ভবত তিনি ভাই ভাইয়ে দ্বন্দ্ব বা গৃহযুদ্ধের হাত থেকে সাম্রাজ্যকে বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু তার এই সিদ্ধান্তের কারণে যেই ক্ষতি হয় তা হলো এরপর থেকে প্রায় 100 বছর অর্থাৎ 1600 থেকে 1700 শতক পর্যন্ত অটোমান সাম্রাজ্যে আর কোনো দক্ষ সুলতানের দেখা পাওয়া যায়নি। অটোমান সাম্রাজ্যের সামরিক ও রাজনৈতিক সংকট আরও বেড়ে যায় ইউরোপের অর্থনৈতিক অবস্থার কারণে, যা শুরু হয় 1500 শতক থেকে। পশ্চিম ইউরোপের অনেকগুলো দেশ, বিশেষত স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ড সেই সময় থেকেই নতুন পৃথিবীর সন্ধানে নতুন নতুন ভূখণ্ডের খোঁজে অভিযান শুরু করে। সেই সাথে নিজেদের সম্পদকে বাজার ভিত্তিক কৌশলের মাধ্যমে ব্যবহার করে বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্য জমানোর উপর গুরুত্ব আরোপ করে। বিশেষ করে মধ্য ও দক্ষিণ আফ্রিকার অসংখ্য খনি থেকে জাহাজে ভরে রূপা নিয়ে আসা হয়।
যা স্পেনের ভেতর দিয়ে ক্রমান্বয়ে ইউরোপীয় বাজারে প্রবেশ করে। ইউরোপিয়ানদের রূপার এই বিশাল প্রাচুর্যের কারণে অটোমান অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়। অটোমান মুদ্রার দাম ভয়ঙ্করভাবে কমে যায় এবং দেশটিতে ব্যাপক হারে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাই অটোমান অর্থনীতি মূলত দুইভাবে ক্ষতির সম্মুখীন হয়। প্রথমত, নতুন করে সামরিক অভিযান না হওয়ায় দেশটিতে যুদ্ধ থেকে প্রাপ্ত পণ্য আসা বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয়ত, পশ্চিমা ইউরোপের অর্থনৈতিক উত্থানের কারণে তুলনামূলকভাবে অটোমানেরা অনেকটা পিছিয়ে পড়ে। 1600 থেকে 1700 সালের দিকে এসে অটোমানেরা বুদ্ধিবৃত্তিক দিক থেকেও পিছিয়ে যায়। এর আগে বেশ কয়েকটি শতাব্দী ধরে জ্ঞানে ও বিজ্ঞানে মুসলিমেরা অগ্রসর হয়েছিল। অন্যদিকে ইউরোপে তখন চলছিল অন্ধকার যুগ। ইউরোপ খুব একটা অগ্রসর হতে না পারায় মুসলিমেরাও জ্ঞান চর্চার যেন একটু অবজ্ঞা করতে শুরু করে। এটা খুব অস্বাভাবিকও ছিল না, কারণ রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে ইউরোপিয়ানরা জ্ঞানের জগতে এগিয়ে আসার অনেক চেষ্টা করলেও তেমন সফল হয়নি, যা মুসলিমদের এক ধরনের আত্মতুষ্টিতে ফেলে দিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো 1600 শতকের পরেই মূলত ইউরোপ তার অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসতে শুরু করে। রেনেসা এবং তার পরবর্তী এনলাইটমেন্টের আন্দোলনের উপর ভর করে ইউরোপিয়ানরা বুদ্ধিবৃত্তিক চর্চার নতুন দিগন্ত উন্মোচিত করে। ভাগ্যের নির্মম পরিহাস হলো, ইউরোপিয়ানদের এই অগ্রগতি কিন্তু হয়েছিল কয়েক শতাব্দী ধরে করে যাওয়া মুসলিমদের সব জ্ঞান ভিত্তিক কাজের উপর ভিত্তি করে। ইউরোপিয়ানরা মাঝখানে কয়েক শতাব্দী ব্যাহত যখন নীরব ছিল, তখন তারা মূলত মুসলিমদের কাজগুলোকে ইউরোপিয়ান নানা ভাষায় অনুবাদ করছিল। অধিকাংশ অটোমান স্কলারই ভেতরে ভেতরে চালিয়ে যাওয়া ইউরোপিয়ানদের এই কাজগুলোকে বুঝে উঠতে পারছিলেন না। এর আগে অটোমানেরা সবসময় চেষ্টা করেছিল যাতে খ্রিস্টান অধ্যুষিত ইউরোপের সাথে মুসলিম বিশ্বের চিন্তাগত ব্যবধানকে কমিয়ে আনা যায়। তার অংশ হিসেবে ইউরোপীয় চিত্রশিল্পী, বিদ্বান ও ভাষাবিদদের সুলতান দ্বিতীয় মোহাম্মদের দরবারে প্রায়শ দেখা যেত। কিন্তু ইউরোপিয়ানরা যে বিশ্ব রাজনীতিতে ক্রমশ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, অটোমানেরা তা বুঝতে পারেনি। সেই সাথে বুদ্ধিবৃত্তিক চর্চা থেকেও মুসলিমেরা অনেক দূরে সরে গিয়েছিল, যা অটোমান সাম্রাজ্যের বিকাশকে মারাত্মকভাবে থামিয়ে দিয়েছিল। অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এতগুলো নেতিবাচক ফ্যাক্টর থাকার পরেও মধ্যপ্রাচ্য ও ইউরোপ জুড়ে তারা বিশাল এক সাম্রাজ্য হিসেবেই টিকে ছিল। প্রথম 300 বছরে অটোমানেরা সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক এতটাই অগ্রসর হয়েছিল যে তার পথ রুদ্ধ করে দেওয়াটা খুব সহজ ছিল না। তারপরেও সাম্রাজ্যের টিকে থাকার জন্যে পরবর্তী পরিস্থিতির আলোকে এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন জরুরি ছিল। নতুন নতুন কৌশল গ্রহণ করাও প্রয়োজন ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউরোপের সাথে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা খুবই দরকার ছিল। অটোমান উজিরেরা এই বিষয়টিতে এসে হেলাফেলা করল। তারা জানতো ইউরোপিয়ানদের সাথে বাদানুবাদে বা সংঘাতে জড়ালে এর পরিণতি ভালো হবে না। তাই তারা সাম্রাজ্য সম্প্রসারণের প্রক্রিয়া অব্যাহত না রেখে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইউরোপের বাজারে মার্কিন রৌপ্যের আধিক্য অটোমান সাম্রাজ্যে মারাত্মক মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। 1580 সালে 60টি রৌপ্য মুদ্রার বিনিময়ে একটি স্বর্ণমুদ্রা পাওয়া যেত। মাত্র 10 বছর পর 1590 সালে একটি স্বর্ণমুদ্রা কিনতে 120টি রৌপ্য মুদ্রা দিতে হতো। আর 1640 সালে 250টি রৌপ্য মুদ্রার বিনিময়ে একটি স্বর্ণমুদ্রা কেনা যেত। এই বাস্তবতা আরও বেশি প্রমাণ হয় টিউলিপ আমেলে, যা 1718 থেকে 1730 সাল পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে অটোমান সাম্রাজ্যের উজির ইব্রাহিম পাশা ইউরোপের সাথে সম্পর্ককে নতুন করে জ্বালাই করে, ইউরোপের সাথে বাণিজ্যিক সম্পর্ককে সংহত করে এবং সাংস্কৃতিক লেনদেন শুরু করে। তখন থেকেই বারোকসহ ইউরোপীয় চিত্রকলার নানান বৈশিষ্ট্য অটোমানেরা ধারণ করে ইসলামের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিলিয়ে নতুন কিছু সৃষ্টি করার প্রয়াস চালান। ইউরোপের যাবতীয় চিত্রকলায় 18 শতকের গোড়া থেকেই টিউলিপ ফুলের আধিক্য দেখা দেয়। টিউলিপ যুগের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি ইউরোপ এবং অটোমানদের মধ্যে আরও বেশ কিছু সাংস্কৃতিক উপাদান বিনিময় শুরু হয়। 1600 শতকে অটোমানদের যে পতন শুরু হয়, তা 1700 শতকে এসে আরও যেন পাকাপোক্ত হয়। 1699 সালের কার্লুইস চুক্তির পরপরই অটোমানদের দুর্বলতাগুলো অনুভূত হতে শুরু করে। তবে মূলত 1700 শতকের যুদ্ধ ও দুর্বল চুক্তিগুলোই বিশ্ববাসীর সামনে প্রথমবারের মতো অটোমান সাম্রাজ্যের অসহায়ত্বকে প্রকাশ্যে নিয়ে আসে। অটোমানেরা হাত থেকে ছুটে যাওয়া দক্ষিণ গ্রিসকে ফিরিয়ে আনার জন্যে 1710 সালে যুদ্ধ শুরু করেছিল, কিন্তু তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই বাধ্য হয়েই 1718 সালে অটোমানদের পাসরুয়েটস চুক্তিতে রাজি হতে হয়, যার মধ্যে দিয়ে গোটা সার্বিয়াকেই অস্ট্রিয়ার হাতে তুলে দিতে হয়। একটি ভূখণ্ডকে পুনরুদ্ধার করতে গিয়ে আদতে যখন আরও বেশি জমি ছেড়ে দিয়ে আসতে হয়, তখন বোঝা যায় যে সক্ষমতার দিক থেকে অটোমানেরা ততদিনে অনেকটা পিছিয়ে পড়েছে। 1768 থেকে 1774 সাল পর্যন্ত
রাশিয়ার সাথে অটোমানদের ভয়াবহ যুদ্ধ হয়। সেই যুদ্ধে রাশিয়া অটোমানদের হাঁটিয়ে ক্রিমিয়া উত্তর ককেশাসের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সেই সাথে তারা অটোমানদের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করে যে অটোমান সাম্রাজ্যের অভ্যন্তরে যে খ্রিস্টানেরা বসবাস করছে তাদের বিশেষ নিরাপত্তা ও স্বাধীনতা দেওয়া হবে। 1700 শতকেই হয়তো অটোমান সাম্রাজ্য পুরোপুরি বিভক্ত হয়ে পড়তো না যদি না ফরাসি বিপ্লব হতো এবং সেই বিপ্লবের সাথে ইউরোপও একত্র হয়ে না পড়তো। 1800 শতকের শেষে গিয়ে অটোমানেরা ইউরোপে তাদের অধিকৃত অধিকাংশ ভূখণ্ডই হাতছাড়া করে ফেলে। এই এলাকাগুলো তখন থেকে খ্রিস্টান অধ্যাসিত ইউরোপের দখলে স্থায়ীভাবে চলে যায়। যুদ্ধে হেরে যাওয়ার খেসারত অটোমানদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবেও দিতে হয়। পশ্চিম ইউরোপে যখন অটোমানেরা আত্মসমর্পণ করে তখন থেকে অসংখ্য কৃষিজমিও ছেড়ে দিতে হয়, যার প্রভাব অর্থনীতির উপরে পড়ে। এর আগে সুলতান প্রথম সেলিম যখন ফ্রান্সের সাথে চুক্তি করেছিল তখন তিনি ফরাসিদের অটোমান সাম্রাজ্যের ভেতর দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছিলেন। প্রথম দিকের সেই চুক্তিতে উভয় পক্ষই উপকৃত হতো, কিন্তু অটোমানেরা দুর্বল হয়ে যাওয়ায় পরবর্তী সময়ে স্বাক্ষরিত চুক্তির চেহারা অনেকটাই পাল্টে যায়। কূটনৈতিক সম্পর্কের বিনিময়ে অটোমানেরা তাদের সাম্রাজ্যের ভেতরে বসবাসরত ফরাসি নাগরিকদের উপর কর্তৃত্ব করার অধিকারটুকু ছেড়ে দিতে বাধ্য হয়। অর্থাৎ অটোমান সাম্রাজ্যে ফরাসি নাগরিকেরা যদি আইন অমান্য করে কিংবা কোনো অপরাধ করে তারপরেও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই সুযোগে 1700 শতকের মাঝামাঝি ফরাসিরা অটোমান সাম্রাজ্যের আওতাধীন সকল ক্যাথলিক স্থাপনাকে ফরাসি মালিকানা হিসেবে দাবি করে এবং এগুলোকে ফরাসি আইনের পরিচালনা করতে শুরু করে। সেই সাথে তারা অটোমান মালিকানাধীন বিষয়গুলির উপরও ফরাসি আইনকে প্রয়োগ করার উদ্যোগ নেয়। ফলে অটোমান সাম্রাজ্যের বসবাসরত খ্রিস্টানেরা অর্থনৈতিকভাবে অনেকটা অগ্রসর হয়ে যায়। ফরাসিদের আনুকূল্য পাওয়ায় খ্রিস্টানেরা বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে বাড়তি সুবিধা পেত। একসময় অটোমান সাম্রাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ন্ত্রণ খুদ অটোমানদের হাত থেকে ছুটে যায়। পরিস্থিতি গোটা 1700 শতক জুড়েই আরও বেশি অবনতির দিকে যায়, কারণ রাশিয়া ও অস্ট্রিয়ার হাত থেকে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য অটোমানেরা এই সময়ে বারবারই ফরাসিদের শরণাপন্ন হয়, আর ফরাসিরা সেই সুযোগকে কাজে লাগিয়ে আরও বেশি ফায়দা হাসিল করার চেষ্টা করে। সার্বিকভাবে বলতে গেলে গোটা 1800 শতক ছিল অটোমানদের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার শতক। এই শতকেই প্রকৃতার্থে বোঝা যায় যে সাম্রাজ্য হিসেবে অটোমান কতটা নাজুক ও দুর্বল অবস্থায় পৌঁছিয়ে গেছে। সুলতান প্রথম আব্দুল মাজিদের বিলাসবহুল প্রাসাদ নির্মাণ এবং একই সঙ্গে ক্রিমিয়া যুদ্ধের বিপর্যয়ের ফলে অটোমান রাজকোষে বিরাট সংকট পড়ে। পরিস্থিতি সামাল দিতে উচ্চ সুদে বিদেশি শক্তিগুলোর কাছ থেকে ঋণ নেওয়া হয়, যা অটোমান সাম্রাজ্যকে ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে নিয়ে যায়। উদারমনা সংস্কার উদ্যোগ 1800 শতকের মধ্যে এটা মোটামুটি প্রমাণিত হয়ে যায় যে টিকে থাকতে হলে অটোমান সাম্রাজ্যকে ঢেলে সাজাতে হবে। 19 শতকে বেশ কয়েকজন সুলতান উজিরদের হাত থেকে ক্ষমতা হ্রাস করে নিজেদের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে এবং ইউরোপীয় মডেলে সাম্রাজ্যের সংস্কার সাধনের চেষ্টা করে। দ্বিতীয় মাহমুদ 1808 থেকে 1839 পর্যন্ত হলেন প্রথম সুলতান যিনি বৃহৎ আকারে সংস্কারের কিছু উদ্যোগ নেন। তিনি ইউরোপিয়ান আদলে সাম্রাজ্য পরিচালনা করার চেষ্টা করেন, উজিরদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় না গিয়ে এবং তাদের প্রাসাদ ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় চালু করেন। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের আরও বেশ কিছু বিভাগ তার সময় চালু করা হয়। জানিসারিদের সাথে ইস্তাম্বুলের রাস্তায় একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর জানিসারি সেনাযুগের অবসান ঘটে। সুলতান দ্বিতীয় মাহমুদের পরিবর্তে ইউরোপীয় সামরিক সেনাবাহিনীর আদলে নিজামি জাদিদ তথা নতুন পদ্ধতির প্রচলন করেন। শিক্ষা ব্যবস্থায় ইউরোপীয় মডেলে আমূল পরিবর্তন আনা হয়। স্কুলগুলোতে তুর্কির পাশাপাশি ফরাসি ভাষাও শিক্ষা দেওয়া হয়, এমনকি পোশাকেও পরিবর্তন নিয়ে আসা হয়। এতদিন সরকারি কর্মকর্তারা জুব্বা পরে থাকলেও তার আমলে ট্রাউজার, মিলিটারি জ্যাকেট এবং চামড়ার জুতো পরার বিধান করা হয়। ধর্মীয় নেতারা অবশ্য সুলতানের এত সব সংস্কারকে ভালোভাবে গ্রহণ করেননি। তারা ইউরোপের কাছ থেকে সংস্কৃতি ধার নিয়ে এসে নিজেদের ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতিকে হটিয়ে দেওয়ার বিষয়টাকে সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে বিবেচনা করছিলেন। তবে এসব আপত্তি ধূপে টেকেনি। নতুন চালু হওয়া কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এত বেশি ছিল যে তারা সর্বত্রই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এমনকি দূরবর্তী দেশগুলোতে দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন চলে আসলেও মাহমুদের সময়ে কেন্দ্রীয় সরকার সেই প্রাদেশিক প্রশাসকদের সাথে নতুন করে সম্পর্ক নির্মাণ করে। এই সংস্কারের ধারা মাহমুদের সন্তান প্রথম আব্দুল মাজিদ 1839 থেকে 1861 পর্যন্ত এবং দ্বিতীয় সন্তান আব্দুল আজিজের তথা 1861 থেকে 1876 সালেরও অব্যাহত থাকে।
আব্দুল মাজিদের সময় থেকে নতুন একটি যুগের সূচনা হয়, যার নাম তানজিমাত। তার মাধ্যমে তুর্কিদের আলাদা জাতীয়তাবাদের বিষয়টি সামনে চলে আসে। অটোমান শাসক এবং সামাজিক জীবনে এমন কোনো খাত ছিল না যাকে তানজিমাত প্রভাবিত করেনি। তানজিমাতের আওতায় ইউরোপের জাতিরাষ্ট্র গঠনের মডেলকে স্বীকৃতি দেওয়া হয়। ইউরোপের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞরা এসে অটোমান সাম্রাজ্যের পুনর্নির্মাণে উপদেষ্টা হিসেবে কাজ করতে শুরু করে। তানজিমাত যুগে যেই বৈপ্লবিক বিষয়গুলো সূচনা হয় তার মধ্যে আছে আধুনিক ডাক ব্যবস্থা, একটি জাতীয় ব্যাংক, আদমশুমারি, কর ব্যবস্থা, সংসদের প্রাথমিক কাঠামো এবং অটোমানদের জাতীয় সঙ্গীত। শিক্ষা ব্যবস্থাকে ফরাসি আদলে ঢেলে সাজানো হয়। পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির আলোকে ধর্মভিত্তিক শিক্ষার তুলনায় ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অথচ এই ধর্মভিত্তিক শিক্ষাই এতদিন ইসলামী সাম্রাজ্যের মূল নিয়ামক শক্তি ছিল। ইসলামের ইতিহাসের প্রথম দিকে ধর্ম ও বিজ্ঞানের গবেষণাকে অনেকটা একই সাথে মূল্যায়ন করা হতো। ধারণা করা হতো বিজ্ঞানের উপর অধ্যয়ন করলে বা গবেষণা করলে প্রকৃতপক্ষে ধর্মীয় কাজই করা হয়। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জ্ঞান অর্জনের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু অটোমানেরা ফরাসি শিক্ষা মডেলকে গ্রহণ করার সাথে সাথে ধর্মভিত্তিক জ্ঞান আর বিজ্ঞান ভিত্তিক জ্ঞানকে আলাদা করে ফেলা হয়। বিজ্ঞান ভিত্তিক অধ্যয়নকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে অটোমানদের নতুন প্রজন্ম প্রকৌশলী বিদ্যা ও চিকিৎসা শাস্ত্রে আগ্রহী হয়ে উঠলেও ইসলাম বিষয়ক অধ্যয়নকে অগ্রাহ্য করতে শুরু করে। কিন্তু যারা সেই সময়ে সংস্কার চাইছিলেন তারা এই ব্যবস্থাতে সন্তুষ্ট ছিলেন। তাদের মতে অটোমান সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে আর কোনো বিকল্প উপায় ছিল না। অটোমান সাম্রাজ্য সর্বপ্রথম গুটি বসন্ত রোগের প্রতিষেধক আবিষ্কার করে। এই প্রতিষেধক পরবর্তী সময়ে একজন কূটনীতিকের স্ত্রীর মাধ্যমে ইংল্যান্ডে পৌঁছে যায়। সেই মহিলা ইস্তাম্বুলের একটি হাসপাতালে কাজ করার সময় এই প্রতিষেধকটি সম্বন্ধে জানতে পারেন এবং তা গ্রহণ করেন। আরেকটি বড় বিষয় হলো অটোমান সাম্রাজ্যে যে আইনি কাঠামোর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল এবং অগ্রসর হয়েছিল, তানজিমাতের কারণে সেখানেও মৌলিক পরিবর্তন আনতে হয়। সুলতান সুলাইমান ও তার প্রধান মুফতি মিলে 1500 শতকে যে আইনগুলো প্রণয়ন করেছিলেন সেগুলো বাতিল করে ফরাসি পদ্ধতির আলোকে নতুন সব আইন প্রণয়ন করা হয়। নতুন আইনে ইউরোপীয় এনলাইটমেন্টের প্রভাবে সৃষ্ট সহজাত অধিকারকে সরকার ও নাগরিকদের মধ্যেকার সম্পর্কের ভিত্তি হিসেবে নিরূপণ করা হয়। এর ফলে শরিয়া আর অটোমান সাম্রাজ্যের আইনের ভিত্তি হিসেবে কার্যকর থাকল না। রক্ষণশীলদের তীব্র আপত্তি সত্ত্বেও এইভাবেই অটোমান সাম্রাজ্যের ধর্মনিরপেক্ষতার উপাদানগুলোকে যুক্ত করা হয়। অটোমান সাম্রাজ্যের শুরু থেকে বিকাশ পর্যন্ত ইসলামের প্রভাব অনেক বেশি ছিল। এর পেছনে কতগুলো কারণ ছিল, যেমন 1. অটোমান শাসনামলের শুরু থেকেই অটোমানেরা নিজেদের ইসলামের রক্ষক হিসেবে দাবি করেছিল। 2. গোটা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান ইসলামের চেতনার ভিত্তিতেই গাজী নামক একটি বাহিনী গঠন করে বাইজেন্টাইনিদের পরাস্ত করেছিল। 3. সুলতান মোহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য করে কনস্ট্যান্টিনোপল জয় করেছিলেন। 4. সুলতান প্রথম সেলিম ইস্তাম্বুলের শাসন ব্যবস্থায় খিলাফত পরিভাষা নিয়ে এসেছিলেন। অথচ 19 শতকে এসে অটোমান শাসকদের পরবর্তী প্রজন্মের হাত দিয়ে ইসলামকে দূরে সরিয়ে একটি লিবারাল, ধর্মনিরপেক্ষ এবং পশ্চিমা চিন্তা চেতনাকে সাম্রাজ্যের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। ইসলামের ইতিহাসে অটোমানদের সংস্কার পর্যন্ত যতগুলো মুসলিম সাম্রাজ্য ছিল তাদের প্রত্যেকেরই শাসন পদ্ধতির মূল ভিত্তি ছিল ইসলামী শরিয়া। তারা কে কতটা শরিয়া মেনে চলেছিল সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু এর আগে কখনো কোনো মুসলিম সাম্রাজ্য ধর্মনিরপেক্ষতাকে আইন হিসেবে গ্রহণ করেন। 19 শতকের অটোমান সুলতানেরা এটাকে সময়ের দাবি হিসেবে আখ্যায়িত করে তাদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু যেই পরিবর্তন তারা করেছিলেন তা আসলে সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য নয়, বরং ইউরোপকে সন্তুষ্ট করার জন্য। এনলাইটমেন্টের হাত দিয়ে যে ধর্মনিরপেক্ষ চিন্তার জন্ম হয় তার উপর ভিত্তি করে 19 শতকে জাতীয়তাবাদ নতুন একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। এতদিন ধরে যে সাম্রাজ্য কাঠামোটি ইউরোপিয়ানদের মাথায় ছিল তাকে অস্বীকার করে পৃথক পৃথক জাতিরাষ্ট্রের জন্য পৃথক পৃথক জাতিরাষ্ট্রের ধারণা ক্রমশ ইউরোপে বিকশিত হয়ে উঠতে থাকে। অটোমান সাম্রাজ্য তুর্কি, আরব, কুর্দি, আর্মেনিয়ান, ইহুদি, সার্ব, বসনিয়ান, গ্রিক সহ নানা জাতিগোষ্ঠীর বসবাস থাকায় এখানে জাতীয়তাবাদের ইস্যুটি বেশ বড় আকারের সংকট হিসেবে সামনে চলে আসে। যখন ইউরোপের সহযোগিতায় 1830 সালে গ্রিকেরা অটোমানদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তখন থেকে অটোমান সাম্রাজ্যে জাতীয়তাবাদ একটি কার্যকর হুমকি হিসেবে আবির্ভূত হয়। সাম্রাজ্যের আওতাধীন অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোও একইভাবে স্বাধীনতা দাবি করতে থাকে। ফলে একসময়ের সুবিশাল অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ার আশঙ্কা প্রবলভাবে দেখা দেয়। জাতীয়তাবাদের এই উন্মেষ ঠেকাতে
অটোমান সাম্রাজ্যের ভেতর নতুন ধরনের পরিচয় সত্তার বিকাশ ঘটানোর প্রয়োজন ছিল। এরই অংশ হিসেবে কিছু কর্মকর্তা যারা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং জাতীয়তাবাদের চিন্তায় প্রভাবিত, তারা নতুন করে অটোমান নাগরিকদের অটোমানীয় চিন্তায় ধারণ করার চেষ্টা করেন। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অটোমান নাগরিক সমান অধিকার পাবে। তানজিমাত যুগের মাধ্যমে তা অবশ্য আগেই নির্ধারিত হয়েছিল, তবে এবার নতুন যা ঘটল তা হলো সাম্রাজ্যের আওতায় থাকা সকল নৃতাত্ত্বিক ও ধর্মীয় গোষ্ঠীকে উৎসাহিত করা হলো যেন অন্য সব পরিচয়ের উপরে তারা নিজেদের অটোমান হিসেবে বেশি স্বীকৃতি দেয়। কিন্তু কার্যত তা হয়নি। অটোমান নামক নতুন এই পরিচিতি সাম্রাজ্যের সব মানুষকে একই সুতায় বাঁধতে পারেনি। ইউরোপিয়ানদের সাথে অটোমানেরা বারবার অসম চুক্তিতে যাওয়ায় সাম্রাজ্যের মুসলিমদের তুলনায় খ্রিস্টানেরা অনেক বেশি সুবিধা পেতে লাগল। মুসলিমেরা তখন নিজেদের ভূখণ্ডে নিজেরা পিছিয়ে পড়া অনুভব করল। ফলে গোটা সাম্রাজ্য জুড়ে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, কারণ মুসলিমেরা ক্রমশ অনুধাবন করছিল যে তারা খ্রিস্টানদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে, আর খ্রিস্টানেরা ধারাবাহিকভাবে ক্ষমতাধর ও প্রভাবশালী হয়ে পড়েছে। ফলে সবাইকে অটোমান পরিচয়ে পরিচিত করানোর প্রচেষ্টা বাস্তবে বুমেরাং হয়ে ফিরে আসে। এই চেষ্টা সাম্রাজ্যের অভ্যন্তরে নানা ধরনের ঝামেলা আর অস্থিরতাই তৈরি করল। 1876 সাল পর্যন্ত এই তানজিমাত যুগ অব্যাহত থাকে। তানজিমাতের নামে যারা অটোমান সাম্রাজ্যের সংস্কার করতে চেয়েছিল তারা শত চেষ্টা করেও অটোমান সাম্রাজ্যের পতন ঠেকাতে পারেনি। অটোম্যানদের অর্থনীতি একইভাবে বাজে অবস্থায় পড়ে থাকে। সেই সাথে বলকান অঞ্চলের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়ে যায়। অটোমানবাদ এবং প্রদেশগুলোর পুনর্গঠনও জনগণের মধ্যে জাতীয়তাবাদের শক্ত কোনো ভিত্তি তৈরি করতে পারল না। অন্যদিকে পশ্চিমা ইউরোপীয় জাতিগুলো ক্রমাগতভাবে শক্তিশালী হতে থাকে এবং তাদের মাধ্যমে বিশ্বজুড়ে ঔপনিবেশিকতাবাদের প্রচলন শুরু হয়। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত কিছু তরুণ তানজিমাত সমর্থক অবশ্য মনে করত যে তানজিমাত উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ হলো এর উদ্যোক্তারা তানজিমাতের প্রয়োজন অনুযায়ী যথেষ্ট উদার হতে পারেনি। সেই কারণে তারা আরও বেশি করে ধর্মনিরপেক্ষতার চর্চা করা এবং সুলতানের ক্ষমতাকে আরও সীমিত করার দাবিতে আন্দোলন শুরু করে। তাদের আন্দোলনের তীব্রতায় 1876 সালের সুলতান আব্দুল আজিজ ক্ষমতা থেকে উচ্ছেদ হন। তার স্থলাভিষিক্ত হন তারই ভ্রাতৃপুত্র পঞ্চম মুরাদ। নতুন এই সুলতান পরবর্তী সুলতানের চেয়েও অযোগ্য ছিলেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কয়েক মাসের মধ্যেই তার নার্ভাস ব্রেকডাউন হয়। ফলে তাকেও দায়িত্ব থেকে সরিয়ে তার ভাই দ্বিতীয় আব্দুল হামিদকে 1876 থেকে 1909 সাল পর্যন্ত ক্ষমতায় বসানো হয়। উজির ও মন্ত্রীরা মিলে সুলতান পদের এই পরিবর্তনগুলোর পেছনে কলকাঠি নাড়েন। তাদের চাওয়া ছিল যে পরবর্তী এই শাসকেরা এসেও তানজিমাত যুগের সংস্কার কার্যক্রমগুলো অব্যাহত রাখবেন। 1908 সালে দ্বিতীয় আব্দুল হামিদ বেইজিংয়ে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যাতে চীনের হুই মুসলিমেরা সেখান থেকে ইসলাম সম্পর্কে জানতে পারে। প্যান ইসলামিজম সম্ভবত অটোমান সাম্রাজ্যের ইতিহাসে অনেক বছর পর আব্দুল হামিদ হলেন সেই সুলতান যিনি অন্যদের তুলনায় অনেক বেশি যোগ্য ও পরিণত ছিলেন। অটোমান সুলতান প্রথম আহমদ তার সময়ে শাহজাদাদের জন্য যে রাজকীয় বন্দিদশার প্রচলন শুরু করেছিলেন, 19 শতকে এসে শাহজাদা আব্দুল হামিদ তার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। আব্দুল হামিদ এরপর ইউরোপের বিভিন্ন দেশে গমন করেন। তার কূটনৈতিক জ্ঞান ভালো ছিল এবং তিনি যথেষ্ট শিক্ষিতও ছিলেন। অটোমান সুলতানদের মধ্যে দীর্ঘ সময় পর একজন সুলতান এলেন যিনি ছিলেন ভালো মানের একজন কবি, একজন কুস্তিগীর। তিনি নিজেই তার আসবাবপত্রের নকশা প্রণয়ন করতে পারতেন। তার পূর্বসূরীদের মতো তিনি এতটা বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন না। তিনি বসফরাস প্রণালীর নিকটবর্তী জাঁকজমকপূর্ণ প্রাসাদে না থেকে একটু দূরবর্তী ইলদিস প্রাসাদে থাকতেন, যা ছিল অনেকটাই সাদাসিধে ও অনাড়ম্বর কাঠামোর একটি স্থাপনা। এই ধরনের একজন নেতার সে সময়ে খুবই প্রয়োজন ছিল। রুশ তার্কিশ যুদ্ধের, যেটি 1877 থেকে 78 পর অটোমান সাম্রাজ্যের বেশ নাজুক অবস্থায় পড়ে গিয়েছিল। এই যুদ্ধের পরপরই অটোমানদের হাত থেকে রোমানিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো ও বুলগেরিয়া হাতছাড়া হয়ে যায় এবং এগুলো স্বায়ত্তশাসন নিয়ে পৃথক পৃথক রাষ্ট্র গঠন করে। এমন একটা কঠিন সময় যে বলকান অঞ্চলের যতটুকু তখনও অটোমানদের হাতে ছিল তাও ক্রমশ হাতছাড়া হয়ে যাচ্ছে। 1870 সালে রাশিয়ান সাম্রাজ্যবাদকে মোকাবিলা করার জন্য অটোমানেরা ব্রিটিশদের সহযোগিতা নেয় সে যাত্রায় বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু এর পরপর 1875 সালেই অটোমান সাম্রাজ্যকে দেউলিয়া ঘোষণা করা হয়। সে সময়ে বাজেটের বড় অংশই চলে যেত বিদেশি রাষ্ট্রগুলোর দেনা শোধ করতে। ফলে সাম্রাজ্য এই সময়ে এসে বড় আকারে ধসের মুখে পড়ে। যদিও সুলতান আব্দুল হামিদ তার পরবর্তী শাসকদের মতোই তানজিমাত সংস্কারগুলো চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন,
কিন্তু কার্যত তিনি তার সাম্রাজ্যকে নতুন একটি দিকে নেয়ার চেষ্টা করলেন। তানজিমাতরা সুলতানের ক্ষমতা কমিয়ে সংসদকে ক্ষমতাশালী করার লক্ষ্যে যে সংস্কারমূলক কার্যক্রম শুরু করেছিল, আব্দুল হামিদ তা স্থগিত করেন। তিনি সুলতানের হাতে পুরনো অনেক ক্ষমতাই ফিরিয়ে নিয়ে আসেন। তার শাসনামলের শুরুতে 1876 সালে সাম্রাজ্যের উজিরেরা মিলে লিবারেল মানসিকতার যে সংবিধান রচনা করে, তা 1878 সালে এসে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। যদিও এই স্থগিত করার পেছনে রাশিয়ার সাথে তুরস্কের যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু মূলত যে সত্যটা সকলের কাছে স্পষ্ট তা হলো 1500 শতকের পর এই প্রথম একজন অটোমান শাসক ক্ষমতায় এসেছেন যার হাতে সত্যিকার অর্থে কিছু ক্ষমতা আছে। সুলতানের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আব্দুল হামিদ আরেকটি উপাধিকে ফের সামনে নিয়ে আসেন, যা মানুষ অনেকটা ভুলে গিয়েছিল। তা হলো খেলাফত। সুলতান প্রথম সেলিম মিশর জয় করার পরপরই অটোমানেরা খলিফা উপাধিটি পাওয়ার যোগ্য হয়ে উঠেছিল, যদিও তারা কালে বদলে এই উপাধিটি ব্যবহার করত। কিন্তু সুলতান হামিদ এই খলিফার দায়িত্বকে আবারও প্রকাশ্যে স্বীকার করল, কারণ তার কাছে খুলাফায়ে রাশেদার এই উপাধি অন্য সব উপাধির তুলনায় অনেক বেশি গুরুত্ববহ ছিল। এর পেছনে বাস্তবিক কারণও ছিল। বলকান অঞ্চলের বিশাল এলাকা খ্রিস্টানদের হাতে ছেড়ে দেওয়ায় ততদিনে অটোমান সাম্রাজ্য একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাম্রাজ্যে পরিণত হয়েছে। অটোমান সাম্রাজ্যে আগে থেকে তুর্কি, আরব, আলবেনিয়ান এবং অন্যান্য মুসলিম সম্প্রদায় তো ছিলই, সাথে যোগ হয় খ্রিস্টান ইউরোপের বিভিন্ন দেশ থেকে বের করে দেওয়া অসংখ্য মুসলিম উদ্বাস্তু। বিশেষ করে 1860 সাল থেকে দক্ষিণ রাশিয়া থেকে সার্কেশিয়ান সম্প্রদায়ের অসংখ্য মুসলিমকে হত্যা করা হয়। অবশিষ্ট যারা বেঁচেছিল তারা পানির স্রোতের মতো অটোমান সাম্রাজ্যে আসতে থাকে। নানা মতের নানা গোত্রের এই বিপুল সংখ্যক মুসলিমকে নিয়ন্ত্রণে রাখার জন্যে অটোমান সাম্রাজ্যের অধিপতি খলিফার মতো একটি গ্রহণযোগ্য পরিচয় ধারণ করার প্রয়োজন ছিল। এর পাশাপাশি ইউরোপীয় নানা দেশ তখন ভারত, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল। এসব অঞ্চলে থাকা বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকেও মুক্তির আশা দেখানোর জন্যে এই খলিফা নামক পরিচিতি জরুরি ছিল। আব্দুল হামিদের সময়ে প্যান ইসলামিজমকে ব্যাপকভাবে প্রচার ও বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়, কারণ তিনি মনে করেছিলেন এর মাধ্যমে ডুবন্ত অটোমান সাম্রাজ্যকে আবারও জাগিয়ে তোলা সম্ভব। প্যান ইসলামিজমের চিন্তাধারার আলোকে মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য আব্দুল হামিদ একগুচ্ছ প্রকল্প হাতে নেন, যার উদ্দেশ্য ছিল অটোমান সাম্রাজ্যের ইসলামী সেই পুরনো বৈশিষ্ট্যগুলোকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, যেগুলোকে তানজিমাত কার্যক্রমের মাধ্যমে নষ্ট করে ফেলা হয়েছিল। তার আমলে সারা সাম্রাজ্য জুড়ে রেল লাইনের বিস্তার ঘটানো হয়, তবে এই ক্ষেত্রে হিজাজ রেলওয়েকে বেশি গুরুত্ব দেওয়া হয়। হিজাজ রেলপথটি ইস্তাম্বুল থেকে শুরু করে মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল। এই রেল লাইন চালু করার উদ্দেশ্য ছিল অটোমান সাম্রাজ্যের মুসলমানদের জন্য হজ যাত্রাকে সহজতর করা। এই রেলপথের মাধ্যমে ইস্তাম্বুলের সাথে ইসলামের প্রথম শহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত মদিনার মধ্যে আত্মাধিক সম্পর্কও সুপ্রতিষ্ঠিত হয়। এছাড়াও সাহসী একজন মুসলিম নেতা হিসেবে তিনি থিওডর হার্জেল এবং জায়নবাদী আন্দোলনকে কঠোর হাতে দমন করেন, যারা অটোমান সাম্রাজ্যের সামান্য কিছু ঋণ মওকুফের বিনিময়ে গোটা ফিলিস্তিনকেই কিনে নেওয়ার দাবি করতে দুঃসাহস দেখিয়েছিল। আব্দুল হামিদের প্যান ইসলামিক চিন্তাধারা পূর্ববর্তী তানজিমাত আন্দোলনের ধর্মনিরপেক্ষতামুক্ত দৃষ্টিভঙ্গির সাথে মিলে যায়। তার যাবতীয় সংস্কারের মূল লক্ষ্য ছিল সাম্রাজ্যকে আরও শক্তিশালী করা। উজিরসহ মন্ত্রিসভাদের এমনভাবে নিয়োগ দেওয়া হয় যেন প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজানো যায়, যাতে করে ইউরোপীয় প্রতিপক্ষের সাথে অটোমানেরা পাল্লা দিয়ে যেতে পারে। তার শাসনামলে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ে এবং দুর্নীতির মাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। পাশাপাশি জার্মান থেকে সামরিক উপদেষ্টাদের এনে অটোমান সেনাবাহিনীকে প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়। ব্রিটেন, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অটোমান নৌবাহিনীর জন্য নতুন নতুন জাহাজ সংগ্রহ করা হয়। পুরো সাম্রাজ্য জুড়ে শিক্ষার বিস্তার ঘটানো হয়। খ্রিস্টানেরা মিশনারি স্কুলের মাধ্যমে যেভাবে কাজ করত, তার পাল্টা কৌশল হিসেবে দেশ জুড়ে অসংখ্য প্রাথমিক ও মাধ্যমিক স্কুল চালু করা হয়। 1895 সালে গোটা সাম্রাজ্য জুড়ে প্রায় 10 লাখ ছাত্রছাত্রী পাবলিক স্কুলগুলোতে ভর্তি হয়। ফলে অটোমান সাম্রাজ্যের শিক্ষার হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে থাকে। ইসলামিক এবং সুলতানীয় বৈশিষ্ট্যকে সমুন্নত রাখার মাধ্যমে দ্বিতীয় সুলতান হামিদ তার সাম্রাজ্যকে আধুনিকায়ন করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার পরও তিনি লিবারেলিজম ও ধর্মনিরপেক্ষতাবাদের বিস্তৃতি ঠেকাতে পারেন। ইউরোপ থেকে পড়াশোনা করে আসা নব্য শিক্ষিত সম্প্রদায় কখনো অটোমান সাম্রাজ্যকে পশ্চিমা ইউরোপের আদলে গড়ার স্বপ্ন থেকে সরে আসেন। এরই অংশ হিসেবে 1909 সালে ইয়াং তুর্ক বা যুব তুর্কি নামক একটি প্ল্যাটফর্মের কৌশলের মাধ্যমে দ্বিতীয় আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা হয়। অটোমান সাম্রাজ্যে বসবাসরত খ্রিস্টানদের সহযোগিতায় এবং ইউরোপীয় ধর্মনিরপেক্ষ চিন্তাধারায় অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে
এই গ্রুপটি আব্দুল হামিদের ৩৩ বছরের শাসন এবং ইসলামী চেতনায় ভরা প্রশাসনের অবসান ঘটায়। তারা অবশ্য সালতানাতের অবসান ঘটায়নি। পরবর্তী ১৩ বছর আরও ২ জন নামকেওয়াস্তে সুলতান অটোমান সাম্রাজ্য শাসন করে, কিন্তু তারা ছিলেন পুতুল, তাদের হাতে কোনো ক্ষমতাই ছিল না। আব্দুল হামিদের শাসন অবসানের পরপরই অটোমান সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা চলে যায় যুব তুর্কিদের হাতে। ভারতবর্ষ। অরঙ্গজেবের সময় মুঘল সাম্রাজ্য ব্যাপক বিস্তৃত হয়, একভূত কেন্দ্রীয় কাঠামোটি যেন দুর্বল হতে শুরু করে। মুঘল সাম্রাজ্যের শুরু থেকেই শাসকদের কৌশল এমন ছিল যে তারা বিভিন্ন এলাকায় স্বায়ত্তশাসিত শাসকদের উচ্ছেদ না করে বরং তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেন। মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগেও এর কাঠামো এমনই ছিল। সাম্রাজ্যের অধীনেই অসংখ্য রাজা ও গভর্নর কর্মরত ছিলেন। তারা মুঘল সাম্রাজ্যের প্রতি আনুগত্য স্বীকার করেছিল বলে তাদের কোনো রকম হেনস্থ করা হয়নি। কিন্তু অরঙ্গজেবের ইন্তেকালের পর থেকেই যেন এই আনুগত্যের ধারাবাহিকতায় ভাটা পড়তে শুরু করে। এর পেছনে মূল যে কারণটি ছিল তা হলো অরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে সংঘাত ও বিবাদ শুরু হয়ে যায়, যা সামগ্রিকভাবে সাম্রাজ্যের কাঠামোকে দুর্বল করে ফেলে। অরঙ্গজেবের সন্তান আজম শাহ মাত্র ৩ মাস দায়িত্ব পালন করার পর তার সৎ ভাই বাহাদুর শাহ তাকে হত্যা করেন। বাহাদুর শাহ পরবর্তী ৫ বছর মুঘল সম্রাট হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর সাম্রাজ্যে সে মানের আর কোনো কার্যকর নেতা আসেনি। ইতিহাস থেকে জানা যায় অরঙ্গজেবের মৃত্যুর পর ৫ জন মুঘল সম্রাট মিলে মাত্র ১২ বছর শাসন করতে পেরেছিল। যেহেতু মূল কর্তৃত্ব নিয়েই অস্থিতিশীলতা তৈরি হয়, তাই সেই সুযোগে স্থানীয় নেতারা নিজেদের মতো করে তাদের এলাকাকে শাসন করতে শুরু করে। যদিও তখন তারা মুঘল সম্রাটের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুগত ছিলেন, কিন্তু বাস্তবতা হলো স্থানীয় বা প্রাদেশিক পর্যায়ে মুঘল সম্রাটদের আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। এমনকি যখন মুঘল সম্রাট মুহাম্মদ শাহ ১৭১৯ থেকে ১৭৪৮-এ প্রায় ৩০ বছর শাসন করে সাম্রাজ্যের স্থিতিশীলতা আনার চেষ্টা করেন, তখনও তিনি স্থানীয় নেতাদের পুরোপুরি আর বাগে আনতে পারেননি, কারণ ততদিনে মুঘল সাম্রাজ্যের ভগ্নদশা বেশ জটিল পর্যায়ে পৌঁছে গিয়েছে। অষ্টাদশ শতকের শুরুতে ভারতবর্ষে যে সম্পদ ছিল তা গোটা পৃথিবীর মোট সম্পদের ২৫% বলে ধারণা করা হয়। যেহেতু ১৭০০ শতক জুড়ে মুঘল সাম্রাজ্যের ভঙ্গুর দশা অব্যাহত থাকে এবং অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রের জন্ম হয়, তাই গোটা সাম্রাজ্যেই এক ধরনের অস্থিরতা তখন থেকে বিদ্যমান ছিল। অনেকটা আন্দালুসের তায়েফা যুগের মতো অনেকগুলো ছোট ছোট রাজ্য তখন জন্ম নেয়। এগুলোর কোনোটাই মুসলিমেরা আবার কোনোটাই হিন্দুরা শাসন করত। এইসব প্রদেশগুলোতে বিশেষত পাস্তু, বাঙালি, শিখ, হিন্দু, মারাঠা, এমনকি উড়ে এসে জুড়ে বসা ব্রিটিশরা পর্যন্ত অরঙ্গজেবের পরবর্তী ভারতবর্ষের ক্ষমতাকে করায়ত্ত করার জন্যে উঠে পড়ে লেগে যায়। ভারতবর্ষের উত্তরে আহমদ শাহ দুররানি নেতৃত্বে পাস্তুনেরা স্বাধীন রাজ্যের ঘোষণা দেয়। বর্তমানে এই এলাকাটাই আফগানিস্তান হিসেবে পরিচিত। অবশ্য পরবর্তী সময় সেখানে পাস্তুন এলাকার সাথে সাফাবি সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যের অধীনে থাকা এলাকাগুলো যুক্ত হয়। আকবরের মৃত্যুর পরই শিখেরা মুঘল শাসকদের ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে ওঠে। তারা পাঞ্জাব এলাকায় সামরিক সামর্থ্য বৃদ্ধি করার মাধ্যমে এক পর্যায়ে সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। অন্যদিকে হিন্দু জোটের এক সময়কার সদস্য মারাঠারা মুঘল সাম্রাজ্যের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়। ১৭০০ শতকের মাঝামাঝি সময়ের মধ্যে মারাঠারা মধ্য ভারতবর্ষ এবং উত্তরাঞ্চলে বড় একটি অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। শুধু উত্তরের সে এলাকাগুলোতে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি যেখানে আফগান ও সাফাভিদের আধিপত্য ছিল। এর বাইরে দক্ষিণে মাহিসুরেও পৃথক স্বাধীন রাজ্য জারি ছিল। ১৮ শতকে ক্ষমতার লড়াইয়ের অংশ হিসেবে ভারতবর্ষে অসংখ্য নতুন নতুন রাজ্য প্রতিষ্ঠিত হয়। আবার অনেক রাজ্য বিলুপ্তও হয়ে যায়। আর এই বিলুপ্তকরণ পরিস্থিতির সুযোগ নিয়ে ব্রিটিশেরা ভারতবর্ষে প্রবেশ করে। ব্রিটিশ বাণিজ্য প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬ শতকের শুরু থেকে ভারতবর্ষে ব্যবসা শুরু করেছিল, কিন্তু ১৮ শতকে এসে ভারতবর্ষের বিভক্তি বিভাজনের সুযোগে তারা সেখানে রাজনৈতিক আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে। ১৭৪০ সালে ডেক্কানের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম সম্পৃক্ত হয়। তারা স্থানীয় রাজাদের যুদ্ধে গোলাবারুদ সরবরাহ করে এবং এর বিনিময়ে রাজাদের থেকে বিপুল পরিমাণ বাণিজ্য সুবিধা আদায় করে নেয়। ব্রিটিশ বণিকদের জন্য এই ধরনের কাজগুলো ছিল অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। একদিকে যুদ্ধের স্থানীয় রাজাদের সহযোগিতা করে তারা ভারতবর্ষে নিজেদের অর্থনৈতিক পরিধি সম্প্রসারণ করছিল, অন্যদিকে তারা গোটা দৃশ্যপট থেকে ফরাসি বণিকদের মোটামুটি অকার্যকর করে ফেলেছিল। ফলে মাত্র কয়েক দশকের মধ্যেই
অন্য সকল ঔপনিবেশিক শক্তিগুলি হাঁটিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশেরা নিজেদের একক ব্যবসায়িক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সেই সাথে ভারতের একটি বিরাট এলাকা জুড়ে তারা স্থানীয় রাজাদের পরামর্শক হিসেবে কাজ করার সুযোগ পায়। এমনকি রাজাদের সাথে যুগসাযুগে তারা সেই এলাকাতে কর আদায় করারও দায়িত্ব হাতিয়ে নেয়। 1757 সালে বঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে কাজে লাগিয়ে ব্রিটিশেরা প্রথম নিজেদের আনুকল্য সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আর 18 শতকের মধ্যেই আরও অনেকগুলো রাজ্যে ব্রিটিশেরা ক্ষমতার মূল নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হয়। তারা এসব রাজ্যে নিজেদের স্বাধীন প্রশাসন, সামরিক বাহিনী গড়ে তোলে এবং পৃথক অর্থনৈতিক ও রাজনৈতিক এজেন্ডা সামনে রেখে কাজ করতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই শাসন গোটা ভারতবর্ষের জন্যই ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আসে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলিমেরা। এর বেশ কিছু কারণও ছিল। প্রথমত, কোনো কোম্পানি যখন দেশের শাসনভার নেয় তখন তারা আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য সেই দায়িত্ব নেয় না, বরং তারা এই দায়িত্বটি নেয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। তাই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনকাল তা ছিল ভীষণ রকম নিপীড়নমূলক। 18 শতকে বিশ্বের অন্য অনেক স্থানেই ইউরোপীয়রা আধিপত্য করেছিল, কিন্তু কেউই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এতটা নিপীড়ক ছিল না। ব্রিটিশ বণিকেরা অবাধে ব্যবসা করার সুযোগ পাওয়ায় ভারতবর্ষের স্থানীয় ব্যবসায়ীরা সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। অধিকাংশ পণ্যের উৎপাদন ও বাজারজাত কার্যক্রমে ব্রিটিশদের একচেটিয়া মনোপলি প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি তারা কর আদায়ে ব্যাপক নিপীড়ন চালায়। বিশেষ করে মুসলিমদের প্রতি ব্রিটিশদের আক্রোশ বেশি ছিল। যেহেতু মুঘল সাম্রাজ্যের আওতায় মুসলিমেরা দীর্ঘ সময় ভারতবর্ষ শাসন করেছে, তাই কোনোভাবেই যেন আবার মুসলিমেরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করতে ব্রিটিশেরা সর্বোচ্চ চেষ্টা করেছিল। তারা মুসলিমদের পিছিয়ে রাখার উদ্দেশ্যে সচেতনভাবে হিন্দু সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসে এবং তাদের নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছিল। এর ফলে মুসলিমেরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়লেও হিন্দু শ্রেণী দুর্বার গতিতে এগিয়ে যায়। উত্তরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে এলাকাগুলো ছিল সেগুলোতে সম্পদ ও প্রাচুর্য বেশি ছিল। সেই অনুযায়ী দক্ষিণের হিন্দু অধ্যাসিত প্রদেশগুলোতে সম্পদ ততটা ছিল না। তাই মুসলিম অধ্যাসিত এলাকাগুলোর উপরই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শকুন দৃষ্টি বেশি পড়েছিল। 19 শতকে এসে অটোমান সাম্রাজ্যের মতোই ভারতীয় উপমহাদেশও ব্রিটিশ নামক পশ্চিমা পরাশক্তির কাছে ধরাশায়ী হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে বলতে গেলে প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অধিকাংশ এলাকার উপরই প্রকৃতার্থে সার্বভৌম শক্তি হিসেবে আবির্ভূত হয়নি, বরং তারা স্থানীয় শাসকদের পরামর্শক এবং কর সংগ্রহ করার দায়িত্ব পালন করত। কিন্তু সেই বাস্তবতা পাল্টে যায় 1857 সালে, যখন সিপাহী বিপ্লব সংগঠিত হয়। এই সিপাহীরা বিদ্রোহ করেছিল, কেননা তারা জানতে পেরেছিল যে তাদের বন্দুকে যে গান পাউডার ব্যবহার করা হয় তা মূলত শূকর ও গরুর চর্বি থেকে তৈরি করা হয়। এই বিষয়টা মুসলিম ও হিন্দু উভয় জনগোষ্ঠীর সেনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ফলে সৈন্যদের মনে ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও ঘৃণার জন্ম নেয়। সেই বিদ্রোহটি কাঙ্ক্ষিত মানে সফলতা পায়নি। আর এরপরই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের আনুষ্ঠানিক শাসনকাল শুরু হয়। ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে থাকায় সব ভূসম্পত্তিকে ব্রিটিশ রাজ্যের মালিকানায় বাজেয়াপ্ত করে নেয়। উপমহাদেশের এই পরিণতির জন্যে মুসলিমদেরই বেশি দায় দেওয়া হয়। ফলে তারা সামাজিকভাবে হেয় হতে শুরু করে। সিপাহী বিপ্লবের আগ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের সামান্য ছিটেফোঁটা ব্রিটিশদের দয়ায় কোনো রকমে টিকে ছিল, কিন্তু সিপাহী বিপ্লবের সময় তৎকালীন মুঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহে গোপন সমর্থন দিয়েছিলেন। এই অভিযোগে মুঘল সাম্রাজ্যকে বিলুপ্ত করে দেওয়া হয়। এরপর থেকে 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান জন্ম নেওয়ার আগ পর্যন্ত মুসলিমরা কখনও ভারতীয় উপমহাদেশের শাসনভার আর নিজেদের হাতে নিতে পারেনি। আফ্রিকা, মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া, এভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদ ইসলামের প্রাণকেন্দ্র আরব উপদ্বীপ থেকে বেশ দূরে মুসলিমদের উপর দুটি বিশাল সাম্রাজ্য ইস্তাম্বুল ও দিল্লিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপরেও বেশ কিছুদিন অটোমান ও মোগলেরা নিজেদের স্বায়ত্তশাসন জারি রেখেছিল, কিন্তু অনেক ক্ষুদ্র কাঠামোতে। এককালের বিশাল সাম্রাজ্য তখন অনেকগুলো ছোট ছোট দেশে পরিণত হয়ে গিয়েছিল, আর ইউরোপীয়দের আক্রমণ বা সাম্রাজ্যবাদ ঠেকানোর মতো কোনো শক্তিই মুসলিমদের হাতে অবশিষ্ট ছিল না। ফলে বেশ সহজেই ব্রিটিশ, ফরাসি, রাশিয়া এবং নেদারল্যান্ড সাম্রাজ্যবাদ মুসলিম ভূখণ্ড এবং জনগণের উপর নিজেদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। উত্তর আফ্রিকার ভূমধ্যসাগর সাগর এই এলাকায় 16 শতক থেকেই অটোমানদের মাধ্যমে প্রভাবিত ছিল। বলকান, আনাতোলিয়া এবং মধ্যপ্রাচ্যে যেভাবে অটোমানদের প্রভাব ছিল, উত্তর আফ্রিকার অবস্থা ছিল তার তুলনায় পুরোই আলাদা। কিন্তু তা সত্ত্বেও উত্তর আফ্রিকার স্থানীয় শাসকেরা বরাবরই অটোমান সালতানাতের প্রতি দুর্বল ছিল।
15 শতকে স্প্যানিশেরা উত্তর আফ্রিকা দখল করতে গেলে অটোমানেরা তখন আফ্রিকার শাসকদের সামরিক সহযোগিতা দিয়েছিল। মূলত সেই ঘটনার পর থেকেই অটোমানদের প্রতি উত্তর আফ্রিকার শাসকদের একটি সমীহ দৃষ্টি হয়েছিল। পরবর্তী কয়েক শতাব্দী ধরে ভূমধ্যসাগরে উত্তর আফ্রিকার মুসলিম এবং ক্রমবর্ধমান ইউরোপীয় শক্তির মধ্যে নৌ আক্রমণ ও পাল্টা আক্রমণের ঘটনা ঘটে। একই সঙ্গে ইউরোপিয়ানরাও নৌপথে বেশ শক্তি অর্জন করে। ইউরোপিয়ানরা আগাগোড়ায় উত্তর আফ্রিকানদের নেতিবাচকভাবে বিবেচনা করত। বিশেষ করে উত্তর আফ্রিকার বন্দরনগরী আলজার্সিয়া, তিউনিস এবং ত্রিপলি থেকে যে নৌ অভিযানগুলো চালানো হতো সেই সব নৌ অভিযাত্রীকে ইউরোপীয়রা জলদস্যু হিসেবেই ধারণা করত। ইউরোপিয়ানরা দৃঢ়ভাবে বিশ্বাস করত এবং ইউরোপীয় ইতিহাস থেকেও তাই জানা যায় যে মূলত ইউরোপিয়ানদের জাহাজ লুটপাট চালানোর জন্যেই উত্তর আফ্রিকানরা এই নৌ অভিযানগুলো পরিচালনা করত। অন্যদিকে মুসলিমেরা মনে করত আফ্রিকার এই বিরাট এলাকায় ইসলামকে সুরক্ষা করতে গেলে এই ধরনের নৌ অভিযানের কোনো বিকল্প নেই। এইসব টানাপোড়ার মধ্যে 17 শতকে এসে গোটা পরিস্থিতি ইউরোপের অনুকূলে চলে যায়। নৌপথে ইউরোপীয়দের শক্তি বেড়ে যায়। সেই সাথে নতুন নতুন অনেক জায়গায় ইউরোপীয়রা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করায় তারা সমর শক্তিতে উত্তর আফ্রিকার তুলনায় অনেকটাই এগিয়ে যায়। ফলে একসময় ইউরোপিয়ানরা উত্তর আফ্রিকায় পদার্পণ করার সাহস পায়। তারা আফ্রিকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ করে আলজার্সিয়া এবং ত্রিপলিতে ব্যাপক বোমা হামলা চালায়। এমনকি 1805 সালে ইউরোপের পাশাপাশি সদ্য স্বাধীন হওয়া দেশ মার্কিন যুক্তরাষ্ট্রও একইভাবে ত্রিপলিতে হামলা চালাতে শুরু করে। নানা দিক থেকে শত্রুদের আক্রমণ শুরু হয়। উত্তর আফ্রিকা খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। 1830 সালে ফরাসিরাও আলজার্সিয়া এবং আশেপাশের এলাকায় আক্রমণ চালায়। ফরাসিদের হাতে পৃথিবীর অন্যান্য যেসব স্থান ছিল তার তুলনায় আলজার্সিয়া ছিল অনেক নিকটবর্তী। আলজার্সিয়াস ভূমধ্যসাগরে বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো থাকায় ফরাসিরা আর সেখানে ঔপনিবেশিক স্থাপন করেনি, বরং আলজার্সিয়াকে তারা নিজেদের একটি অংশ হিসেবেই বিবেচনা করতে শুরু করে। ফ্রান্স থেকে লক্ষ লক্ষ মানুষ আলজেরিয়াতে আগমন করে। একসময় ফরাসি নাগরিকেরাই আলজেরিয়ার অর্থনৈতিক ও সংস্কৃতির মূল ধারক হয়ে ওঠে। পক্ষান্তরে যারা আলজেরিয়ার মাটির সন্তান ছিল তারাই সেখানে পরবাসী দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়। একইভাবে 1881 সালে টিউনিসিয়াতেও সামরিক অভিযান চালিয়ে দেশটিকে দখল করে নেওয়া হয়। 1911 সালে ইতালি অটোমান শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং কালক্রমে তারা অটোমানদের হাত থেকে ত্রিপলি, আনাতোলিয়া, সাইরেনাইসা এবং ফেজ্জানকে মুক্ত করে নেয়। এইসব এলাকাই তখন ইতালির সাথে যুক্ত হয়ে যায়। অন্যদিকে উত্তর আফ্রিকার দূরবর্তী অঞ্চল লিবিয়া, মরক্কো তখনও স্বাধীনভাবে টিকে থাকলেও কালক্রমে সেখানেও স্পেন ও ফ্রান্সের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। আফ্রিকা আর ইউরোপের বিস্তৃত অঞ্চল, যাকে আরবেরা মাগরিব বলে অভিহিত করত, সেই এলাকায় 6ষ্ঠ শতাব্দীতে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মুসলিমদের যে আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল 19 শতকে এসে তার পরিসমাপ্তি ঘটে। আর তারপর থেকেই ইউরোপীয়রা বিভিন্ন জাতিগোষ্ঠীর নামে সেখানে অনেকগুলো পৃথক পৃথক রাষ্ট্র গড়ে তোলে। মিশর তার আশেপাশের অন্য সব পশ্চিমা প্রতিবেশীর তুলনায় একটু আলাদা অবস্থায় ছিল। মিশরের কৃষিজ সম্ভাবনা ভালো থাকায় ফরাসিরা মিশরের দিকে বহু আগেই নজর দিয়েছিল। এমনকি উত্তর আফ্রিকার অন্য সব এলাকার আগে মিশরের ব্যাপারেই তাদের আগ্রহ বেশি ছিল। নেপোলিয়ান 1798 সালে মিশরের সামরিক অভিযান পরিচালনা করেন। মিশর তখন অটোমানদের নিয়ন্ত্রণে ছিল। নেপোলিয়ানের উদ্দেশ্য ছিল মিশরের ভূমিকে ফরাসিদের জন্য উন্মুক্ত করে দেয়া আর মিশরের মাটিতে ইউরোপীয় আরেক পরাশক্তি ব্রিটেনের নিয়ন্ত্রণকে খর্ব করা। কিন্তু নেপোলিয়ান ব্যর্থ হয়। ফলে মোটের উপর মিশরে আবারও উল্টো ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে বড় আকারে শূন্যতার সৃষ্টি হয়। সেই শূন্যতার সুযোগ নিয়ে মুহাম্মদ আলী নামক অটোমানদের এক সেনাপতি মিশরে ঢুকে পড়ে এবং নিজেকে মিশরের শাসক হিসেবে ঘোষণা করেন। যদিও তিনি অটোমান সালতানাতের প্রতি কিছুটা অনুগত ছিলেন, তারপরেও তিনি মিশরকে পৃথক রাজবংশের নামেই নামকরণ করতে শুরু করেন। অটোমানেরা তানজিমাত যুগে প্রবেশ করে ইউরোপীয় আদলে সংস্কার শুরু করার বহু আগেই তিনি মিশরকে ইউরোপের স্টাইলে ঢেলে সাজাতে শুরু করেন। তাই মিশরের উপর সার্বিকভাবে ইউরোপীয় সংস্কৃতির ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। মুহাম্মদ আলীর পর তার উত্তরসূরিরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন। ফলে ইউরোপীয়রা মিশরের মাটিতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ বিনিয়োগ করেন। এরই অংশ হিসেবে 1869 সালে ফরাসি অর্থায়নে সুয়েজ খাল খনন করা হয়। বিভিন্ন ইউরোপীয় জাতি মিশরকে তাদের মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, যার ফলে মিশরের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে গোটা মিশর জুড়ে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয় এবং 1880 সালে
তারা মিশরের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এমতো অবস্থায় নিজেদের অর্থায়নে নির্মিত প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার অজুহাতে ব্রিটিশ ও ফরাসিরা 1882 সালে মিশরে সামরিক অভিযান শুরু করে। তারা জাতীয়তাবাদীদের দমন করে এবং মোহাম্মদ আলীর শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করে। এরপর থেকে মিশরে ব্রিটিশ সেনাবাহিনীর দখলদারিত্ব শুরু হয়। যদিও কাগজ ও কলমে 1914 সাল পর্যন্ত মিশর অটোমান সালতানাতের আওতায় পরিচালিত হচ্ছিল বলে দাবি করা হয়। 1896 সালের 27 আগস্টে ব্রিটিশেরা ইতিহাসের সবচেয়ে স্বল্পমেয়াদী যুদ্ধে জাঞ্জিবারকে পরাজিত করে। এই যুদ্ধটি মাত্র 40 মিনিট স্থায়ী হয়। মূলত একজন সুলতান জাঞ্জিবারকে ব্রিটেনের প্রভাব থেকে মুক্ত করতে চেয়েছিলেন। সেই সুলতানকে শায়েস্তা করার উদ্দেশ্যে ব্রিটিশেরা এই যুদ্ধ শুরু করেছিল বলে জানা যায়। ইউরোপীয় উপনিবেশ শুধু উত্তর আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বহুদূরের পশ্চিম আফ্রিকার মুসলিম দেশগুলো এবং বাণিজ্য নির্ভর পূর্ব আফ্রিকার উপকূলীয় এলাকাতেও ইউরোপীয় উপনিবেশ স্থাপিত হয়েছিল। ততদিনে নিউ ওয়ার্ল্ডে তথা আমেরিকায় আফ্রিকা থেকে প্রচুর পরিমাণের কৃতদাস পাচার করায় পশ্চিম আফ্রিকার জনসংখ্যা অনেক কমে গিয়েছিল। তাই ইউরোপীয়রা যখন সেখানে আগ্রাসন চালায় তখন তা প্রতিরোধ করার সামর্থ্য স্থানীয় জনগণের ছিল না। তাই এলাকাগুলো 19 শতকে এসে ইউরোপীয় বণিকদের উপর অনেক বেশি নির্ভর হয়ে পড়েছিল। আর 1800 সালে গিয়ে এই এলাকাগুলো থেকেই ফরাসিরা মূল ভূখণ্ডে প্রবেশ করে। নাইজার নদীর তীরে যেই মুসলিম এলাকা ছিল তা এতদিন উত্তরের সাহারা মরুভূমি আর দক্ষিণের বনাঞ্চল দিয়ে সুরক্ষিত ছিল। ইউরোপীয়রা এই ধরনের কোনো হামলা চালাতে পারে এমন কোনো ধারণা না থাকায় সেখানকার মুসলিম অধিবাসীদের সেই অর্থে কোনো প্রস্তুতিও ছিল না। অনেক বছর ধরে ছোট ছোট সংঘাতের পর 1895 সালে পশ্চিম আফ্রিকার বড় অংশেই ফরাসিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। একসময়কার মুসলিম সমৃদ্ধ শহর তিম্বুকতু সহ অন্য অনেক এলাকাতেই ইউরোপীয়রা প্রবেশ করে। কালক্রমে গোটা পশ্চিম আফ্রিকাতেই ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায় মুসলিম মালি আর তার বর্ণাঢ্য ও সমৃদ্ধ ইতিহাস ধীরে ধীরে নিছক স্মৃতিতেই পরিণত হয়ে যায়। অন্যদিকে ব্রিটিশ রাজ তার আধিপত্য প্রতিষ্ঠা করে পূর্ব আফ্রিকায়। ব্রিটিশরা যেহেতু মিশরের উত্তর পূর্ব প্রান্ত থেকে দক্ষিণ আফ্রিকায় ঢোকার চেষ্টা ছিল, তাই সোয়াহিলি উপকূলের নিয়ন্ত্রণ নেওয়া তাদের জন্য খুবই জরুরি ছিল। কিন্তু 17 শতক থেকেই আরবের দক্ষিণ পূর্ব এলাকার দেশ ওমান এই পূর্ব আফ্রিকার উপকূলটা নিয়ন্ত্রণ করত। তাদের মূল ঘাঁটির নাম ছিল জাঞ্জিবার, যা বর্তমান সময়ে এসে তানজানিয়া নামে পরিচিত হয়েছে। এই জাঞ্জিবার থেকেই ওমানিরা গোটা উপকূলীয় বাণিজ্যকে পরিচালনা করত। এই সময় পর্যন্ত তখনও ভারতীয় বাণিজ্য পথগুলো ততটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। যাই হোক, ব্রিটিশরা সামরিক অভিযান চালানোর পর ওমানকে বাধ্য হয়ে ব্রিটিশদের সাথে চুক্তিতে যেতে হয়। পরবর্তী সময়ে গোটা 18 শতক জুড়েই ব্রিটিশেরা জাঞ্জাবিরা সরকারের উপর প্রভাব বিস্তার করে। 1856 সালে জাঞ্জাবিরার ক্ষমতায় উত্তরাধিকারী নিয়ে সমস্যা তৈরি হয়। ব্রিটিশেরা সুযোগ বুঝে ওমান ও জাঞ্জাবিরাকে বিচ্ছিন্ন করে ফেলে। সেই সাথে ব্রিটিশেরা জাঞ্জাবিরে কৃতদাস বাণিজ্য নিষিদ্ধ করে দেয়। সরকারের রাজস্ব আদায়ের বড় একটি উৎস ছিল এই বাণিজ্য। তাই কৃতদাস বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় সরকার যেমন দুর্বল হয়, ঠিক তেমনি পূর্ব আফ্রিকাতে মুসলিমদের প্রভাব ও নিয়ন্ত্রণও আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। জাঞ্জাবিরা সরকার যখন এই ভূখণ্ডের উপর ক্রমাগতভাবে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন ব্রিটিশেরা আবার সেখানে ভিন্ন ধরনের প্রতিরক্ষা বুর্জ নির্মাণ করে। ইউরোপীয়রা বরাবরই ডিভাইড অ্যান্ড কনকুয়ার অর্থাৎ বিভক্তি বিভাজন এবং জয় কৌশল নিয়ে অগ্রসর হচ্ছিল। তারা এই কাজটিতে এত বেশি সফলতা পাচ্ছিল যে একসময়ের ধনে মানে সমৃদ্ধ পূর্ব আফ্রিকা কিছুটা সময় লাগলেও শেষমেশ ইউরোপীয়দের পায়ের কাছেই লুটিয়ে পড়ে। অন্যদিকে মধ্য এশিয়ার মুসলিম এলাকাগুলোর দিকে চোখ পড়ে রাশিয়ার। 15 শতকের শুরুতেই রুশরা ভলগা অঞ্চলে তাতার মুসলিম নিয়ন্ত্রিত এলাকাগুলো দখল করে নেয়। এরপর বেশ কয়েক বছর রাশিয়ার সিজাররা এই অঞ্চলগুলোকে শোষণ করলেও 19 শতকে তাতারেরা আবার অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই তাতার সম্প্রদায় খ্রিস্টান রাশিয়া আর মধ্য এশিয়ার তুর্কি নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যেকার ব্যবসার মধ্যস্থতা করত। যদিও মধ্য এশিয়ায় তুর্কি অধ্যুষিত অঞ্চল এরই মধ্যে অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায়। মধ্য এশিয়ার সামরকান্দ ও বুখারা সহ মুসলিম সভ্যতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা এবং জ্ঞান কেন্দ্র আগে থেকেই ছিল। তারপরেও মাঝখানে পারস্য থাকায় মধ্য এশিয়া আগাগোড়ায় সুন্নি নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চলগুলো থেকে আলাদা ছিল। যেহেতু মধ্য এশিয়া ভৌগোলিকভাবে খুবই স্পর্শকাতর অবস্থানে ছিল, যা ছিল পারস্য বেষ্টিত, দক্ষিণে ছিল ব্রিটিশদের উপনিবেশের হাতছানি, পূর্বে ছিল চীন আর উত্তরে ছিল রাশিয়া। তাই মধ্য এশিয়ায় থাকা তুর্কিরা কখনও রাশিয়ার একচ্ছত্র নিয়ন্ত্রণে বা প্রভাবে থাকেন। অন্যদিকে রুশেরা এই অঞ্চলে নিজেদের অর্থনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে আরও বেশি করে রাজনীতিতে সম্পৃক্ত হয়।
18 শতকে তারা মধ্য এশিয়ার বেশ কিছু এলাকাকে নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়। এই এলাকার সাথে রাশিয়ার রেল সংযোগও এই সময়ে চালু করা হয়। রাশিয়ানদের এইভাবে অগ্রসর হতে দেখে ভারতীয় উপমহাদেশে কর্তৃত্ব করা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ভয় পেয়ে যায়। তারা রাশিয়ানদের মোকাবেলা করার জন্য আফগানিস্তান পর্যন্ত এগিয়ে আসে। এভাবে মুসলিম অধ্যুষিত মধ্য এশিয়াকে কেন্দ্র করে ইউরোপীয় দুই পরাশক্তি ব্রিটিশ ও রুশদের মধ্যে যে সংঘাত ও ক্ষমতার লড়াই শুরু হয় তাকেই ইতিহাসে গ্রেট গেম হিসেবে অভিহিত করা হয়। শতাব্দীর শেষ দিকে এসে রুশেরাই সফল হয় এবং তারা মধ্য এশিয়ায় তুর্কি নিয়ন্ত্রিত এলাকা বিশেষত খোরাসান পর্যন্ত দখল করে নেয়। তবে পাহাড়ে ঘেরা আফগানিস্তান বরাবরই রাশিয়ার নিয়ন্ত্রণের বাইরে থাকতে সক্ষম হয়। আর ছিল পারস্য। ব্রিটিশ বা রুশ কেউই পারস্যের উপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তবে পারস্যের উপর এই দুই পরাশক্তি নিজেদের প্রভাব বিস্তার করে। 17 শতকে সাফাবি রাজবংশের পতনের পর পারস্য পরিচালনার দায়িত্বে আসে কাজার রাজবংশ। কাজারেরা পুরোপুরি রাশিয়ার প্রভাবে পড়ে যায়। রাশিয়া পারস্যের সাথে এই সুযোগে বেশ কিছু চুক্তি করে, যার ফলে তারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বেশ কিছু সুবিধাও পেয়ে যায়। কাজারেরা রুশদের সাথে যে চুক্তি করে তার ধারণাটা ছিল ইউরোপীয়দের সাথে অটোমানদের দাসত্ব চুক্তির মতোই। অন্যদিকে ব্রিটিশেরা আরব ও আফ্রিকা উপকূলে নিজেদের প্রভাব থাকার সুযোগ নিয়ে পারস্যের দক্ষিণে আধিপত্য প্রতিষ্ঠা করে। 19 শতকে এসে পারস্যের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা সংকুচিত হয়ে যায়, কেননা ততদিনে রাশিয়া ও ব্রিটেন দেশটির দুই অঞ্চলের নিয়ন্ত্রণ অনেকটাই নিজ হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল। এদিকে দুর্বল মুসলিম কাঠামোর সুযোগ নিয়ে মালয় অঞ্চলেও ইউরোপীয় উপনিবেশ ভালোভাবেই গেড়ে বসে। ব্রিটিশেরা ভারতবর্ষে ব্যবসার মাধ্যমে কার্যক্রম শুরু করে যেভাবে ক্রমান্বয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে নেয়, ঠিক একইভাবে এই এলাকাতে ডাচেরা রাজনৈতিক ক্ষমতায় নিজেদের প্রতিষ্ঠা করে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজেদের ব্যবসায়িক ঘাঁটি নির্মাণ করে। সেখান থেকেই মূলত আশেপাশের মুসলিম প্রধান অঞ্চলগুলোতে তারা মশলার ব্যবসা পরিচালনা করত। বাণিজ্যিক এই পরাশক্তি নিজেদের ব্যবসায়িক ফায়দা হাসিল করার জন্য সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করত না। 1641 সালে ডাচেরা আবার ইউরোপীয় পরাশক্তি পর্তুগিজদের মালাক্কা সমুদ্রবন্দর থেকে উচ্ছেদ করে। এর আগে 1511 সাল থেকে এই বন্দরটি পর্তুগিজদের হাতেই ছিল। 1621 সালে বান্দা দ্বীপের প্রায় 10,000 মানুষকে ডাচেরা হত্যা করে শুধু সেখানকার শস্য ও উৎপাদিত পণ্য সামগ্রীর উপর একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করার জন্য। একই ধরনের বর্বর কৌশল অবলম্বনের মাধ্যমে গোটা 19 শতক জুড়েই ডাচেরা মালয় অঞ্চলে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করে। জাভা ও সুমাত্রায় স্থানীয় যে মুসলিম সালতানাত ছিল তারা অবশ্য ডাচেদের এই কর্মকাণ্ডকে সহজে মেনে নেয়নি। তারা নিজেদের বিদ্রোহ ও প্রতিরোধ অব্যাহত রেখেছিল। তাই ডাচেরা তাদের শাসন পরিচালনার ক্ষেত্রে মুসলিমদের সবসময় গলার কাটা হিসেবে বিবেচনা করত। কিন্তু ডাচদের হাতে বিপুল পরিমাণের অর্থ সম্পদ ও প্রযুক্তি থাকায় এবং মুসলিম বিশ্বের অন্যান্য স্থান থেকে মালয় এলাকার মুসলিমেরা প্রত্যাশিত সমর্থন ও সহযোগিতা না পাওয়ায় সহজেই ডাচেরা দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত টিকে থাকে। সার্বিকভাবে বলতে গেলে গোটা 19 শতক জুড়েই মুসলিম বিশ্বের বিভিন্ন এলাকায় মুসলিমদের রাজনৈতিক ক্ষমতা ও সামর্থ্য স্ফীত হতে থাকে। প্রকারান্তরে এই সময়ে ইউরোপের ক্রমবর্ধমান শক্তির উপর ভর করে ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ড, রাশিয়া সহ বেশ কিছু পরাশক্তির উত্থান হয়। এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে ইউরোপিয়ানরাও তাদের এনলাইটমেন্ট আন্দোলন, অর্থনৈতিক শক্তি এবং সামরিক সামর্থ্যের উপর বেশি আত্মবিশ্বাসী হওয়ার কারণে অনুভব করত কেবল তারাই বিশ্বকে শাসন করার মতো যোগ্যতা রাখে। আর ইউরোপীয়রা যেখানে যেত সেখানে তারা চেষ্টা করত যাতে স্থানীয় মানুষদের ইউরোপীয় ঢঙে পরিবর্তন করা যায়। সভ্যতা ও সাংস্কৃতিকভাবে ইউরোপ নিজেদের বেশ অগ্রসর মনে করায় উপনিবেশগুলোর স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তারা মোটেও পাত্তা দিত না। তবে এত কিছুর পরেও ইসলামের ইতিহাসকে তারা মুছে দিতে পারেনি, বরং 19 শতকে প্রাচ্যের সাথে মিলে ইউরোপিয়ানদের মাঝে ভিন্ন মাত্রার এক চেতনার উত্থান ঘটে। ইউরোপের অনেক বড় শহর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কিংবা ইসলামের ইতিহাসের উপর বেশ কিছু বইও এই সময় প্রকাশিত হয়। 16 শতকে অটোমানেরা অচেহ প্রদেশে নাবিকদের প্রেরণ করে। এই নৌ অভিযানের উদ্দেশ্য ছিল ডাচ ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধরত স্থানীয় জনগণকে সাহায্য করা। সম্ভবত এই প্রক্রিয়াতে ইসলামের ইতিহাসের ব্যাপক প্রসার ঘটার পরেই ইউরোপীয়রা এই সত্য অনুভব করে যে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি অনেক মজবুত। তাই স্বাভাবিক পদ্ধতিতে কখনোই মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। এই উপলব্ধি থেকেই তারা মুসলিম সাম্রাজ্যের মধ্যে বিভক্তি তৈরির প্রয়াস নেয়।
মুসলিম এলাকাগুলোতে তারা নিজেদের পছন্দ মতো সীমানা অঙ্কন করে এককালের ক্ষমতাধর একীভূত মুসলিম সাম্রাজ্যকে ভেঙে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত করে দেয়। আর পরবর্তী সময়ে তারা ধারাবাহিকভাবে এইসব ক্ষুদ্র এলাকাগুলোকে নিজেদের জিম্মায় নিতে শুরু করে। তাই 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তার আগেই অধিকাংশ মুসলিম অধ্যুষিত এলাকা বিদেশি আগ্রাসনের অধীনে চলে যায়। এই সময়ে মুসলিমদের মধ্যে বড় আকারের যে প্রশ্নগুলো দেখা দেয় তা হলো, আল্লাহ কেন ইসলামের এমন পরিণতি হতে দিলেন? ইসলামের ভবিষ্যৎ তাহলে কোন পথে যাচ্ছে? মুসলিমদের মধ্যে যারা এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন তাদের ভাষ্য হলো, ইসলামের পুনর্জাগরণের মাধ্যমেই মুসলিমদের সকল সমস্যার সমাধান করা সম্ভব। কেননা ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারলেই ইউরোপিয়ানদের আগ্রাসন থামিয়ে দেওয়া যাবে এবং মুসলিম বিশ্বের সোনালী যুগ আবারও ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি এই সিরিজটির 11তম অধ্যায়ের আলোচনা। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। يا ربي إني أسألك